মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন রঙ্গন রায়ের কাহিনী ইমোজি। আপনি কি রেগে গেছেন? কই মুখ দেখে তো বোঝা যাচ্ছে না। রাগের মাথায় কাউকে খুন করতে চাইছেন? কই এটাও তো বুঝতে পারছি না। আপনার মুখের জায়গায় যদি একটা ইমোজি থাকতো তাহলে কেমন চট করে সবকিছু ধরে ফেলা যেত, তাই না? শুনতে থাকুন রঙ্গন রায়ের কাহিনী ইমোজি। ললিত মোহন পাবলিক স্কুলের সামনে একটা মারুতি 800 এসে থামল। একটু পরেই প্রেয়ারের ঘন্টা পড়বে। আমি, অর্ণব আর সৌমেন গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আজ আমাদের ক্লাস 9-এর প্রথম দিন। একটা কথা সিনিয়রদের কাছে এতদিন শুনে এসেছি, 9 মানেই লাইন মারা শুরু। ক্লাস 8 অবধিও আমরা যারা হাফ প্যান্ট পরে স্কুলে এসেছি, আজ তারা সবাই ফুল প্যান্ট। মারুতি 800-এর ভেতর থেকে আমাদের স্কুলের ইউনিফর্ম পরা একটা মেয়ে বেরিয়ে এলো। জানি না 9-এ উঠলে ছেলেদের চোখে মেয়েরা আরো বেশি সুন্দরী হয়ে যায় কিনা, কিন্তু এই মেয়েটিকে দেখে চোখ আটকে যেতে বাধ্য। টুকটুকে ফর্সা গায়ের রং, নীল সাদা ইউনিফর্মে তাকে আরো মায়াবী লাগছে। অর্ণব আর সৌমেনকে দেখলাম হাঁ করে তাকিয়ে আছে ওরা। মেয়েটি নামার পর গাড়ি থেকে নেমে এলেন একজন মধ্যবয়স্ক লোক, সম্ভবত মেয়েটির বাবা। গেট পেরিয়ে ভেতরে ঢোকার সময় আমাদের দিকে এক ঝলক তাকালো সে। তারপর সামনের রাস্তা ধরে অফিস ঘরের দিকে এগিয়ে গেল। উফ, কি ঘ্যান দেখতে রে মাইরি! আগে তো কোনোদিন দেখিনি, আজকে বোধহয় প্রথম দিন। কোন ক্লাসে যে ভর্তি হলো, দেখে তো আমাদেরই বয়সী মনে হচ্ছে। সৌমেনের কথায় খুব রাগ হলো আমার। যেই একটা মেয়ে দেখলো অমনি ওর ওটা চাই। অর্ণব ওর কথায় হেসে উঠতেই প্রেয়ারের ঘন্টা পড়ে গেল। আমরা তাড়াতাড়ি লাইনে গিয়ে দাঁড়ালাম। মেয়েটির নাম জানতে পারলাম প্রথম পিরিয়ডে নাম ডাকার সময়। কল্পনা চক্রবর্তী। কিন্তু সবচেয়ে খারাপ লাগলো যেটা জেনে, এত সুন্দর দেখতে মেয়েটা কথা বলতে পারে না। কেন ভগবান ওকে সব দিলেও আসল জিনিসটাই দেয়নি? আমার ভীষণ কষ্ট হলো মেয়েটির জন্য। একটা দিনই আমরা বন্ধুদের সাথে কথা বলতে না পারলে কেমন ছটফট করতে থাকি, আর ও কোনোদিনই বন্ধুদের সাথে কথা বলতে পারবে না। কথা বলতে না পারার জন্য হয়তো ওর কোনো বন্ধুই হবে না সেভাবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। টিফিনের সময় দেখলাম কল্পনা যে বেঞ্চে বসেছিল সেই মেয়েগুলোর সঙ্গে ওর বেশ বন্ধুত্ব হয়ে গেছে। কথা বলতে পারে না বলেই বোধহয় ওকে সাহায্য করবার জন্য সহানুভূতি থেকে বন্ধু হয়েছে ওর। বর্ণিশা আর মোহিনী ওকে হাত ধরে টেনে বাইরে নিয়ে যেতে যেতে সে কি খিলখিল হাসি। টিফিনে বাইরে বেরিয়ে সৌমেন আমাদের বলল, যাওয়া ভেবেছিলাম 9-এ উঠে একটা দারুণ মেয়েকে লাইন মারবো, সেটাও সালা গুবলেট হয়ে গেল। প্রথম বলেই আউট। আমি তো মারবো। অর্ণব চোখ নাচিয়ে বলে উঠল, মানে কাকে মারবি? ওই বোবাটাকে? তুই, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? ওর পেছনে লাইন মারলে তো ওদিক থেকে কোনোদিনই সিগন্যাল আসবে না, তাহলে আমার টাওয়ার খারাপ হবে কি করে? আমাদের প্রাইভেটে একটা মেয়ের সঙ্গে বেশ কিছুদিন ধরে না চোখাচোখি হচ্ছে। যতদূর জানি ওর এখনো কোনো বয়ফ্রেন্ড নেই। আমি 9-এর হাতে করে এটা এবার সেরে নেবো ভাবছি। ওদের কথা শুনে মনে হচ্ছিল কষিয়ে দুটোকে যদি চড় মারতে পারতাম তাহলে সবচাইতে ভালো লাগতো। একজন বোবা মেয়ের সম্পর্কে কি ভাষা ওদের! খালি সৌমেনের সঙ্গে গায়ের জোরে পারবো না বলে চেপে যেতে হলো। ছুটি হলে আমরা সাইকেল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজে এসে দাঁড়াই। এখান দিয়ে ছুটির পর সব মেয়েরা যায়।
আর এক প্রস্থ মেয়ে দেখা শুরু হয় আমাদের। এই অভ্যাসটাও ক্লাস 8 থেকে চালু হয়েছে। 9-এর প্রথম দিনেও তাই নিয়মের ব্যতিক্রম করা কোনোভাবেই চলবে না। আমরা দাঁড়িয়ে আছি, এমন সময় কল্পনাদের মারুতিটা নজরে এলো। ভিড়ের জন্য আস্তে আস্তে যাচ্ছে। আমি জানালার দিকে তাকালাম। তাকাতেই কল্পনার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। ও বাইরের দিকে তাকিয়ে আছে। শুধু তাই না, ও আমার দিকেই এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো যতক্ষণ না চোখের আড়াল হয়ে যায়। একটু অবাক হলাম। গাড়িটা যখন সামনের দিকে চলে যাচ্ছে তখনও ও মুখ ঘুরিয়ে তাকিয়েছিল। আশ্চর্য তো, নোটিশ করেছে নাকি? সেদিন সন্ধ্যায় পড়তে বসে বারবার কল্পনার মুখ মনে পড়ছিল। ওর মুখে কোনো হাসি দেখিনি। হাসলে ওকে নিশ্চয়ই খুব সুন্দর লাগবে। না, ওর সাথে বন্ধুত্বটা করতেই হবে। কিন্তু কি করে করব? কিছুই তো মাথায় আসছে না। ওকে গিয়ে কিছু বললে ও তো তার উত্তরও দিতে পারবে না। আর এমনি এমনি ওকে গিয়ে বলবো যে আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে চাই? ইস, না না, এটা কেমন 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 যেন। সপ্তাহখানেক পর টিফিনের সময় সৌমেনদের থেকে সুযোগ বুঝে কেটে পড়লাম। অনেক ভেবেছি, কল্পনার সাথে বন্ধুত্ব করবার এই একটাই রাস্তা আছে বলে আমার মনে হয়েছে, ওর কাছে সরাসরি যাওয়া। কিন্তু সেই সময় অন্য কেউ থাকলে হবে না, একা পেতে হবে ওকে। এই কদিন দেখেছি ও টিফিনের সময় বাইরে বেরিয়ে কিছুক্ষণ পরই ক্লাসে ফিরে আসে। বাকিরা বাইরে ঘুরপাক খায়, ও এক মনে বই পড়ে। আমি সাহস করে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। হাই, আমি নীরব চৌধুরী। কল্পনা বই থেকে মুখ তুলে তাকালো। তোকে রোজই দেখি বই পড়িস, বাইরে ঘুরতে যাস না কেন? প্রশ্নটা করেই বুঝলাম ভুল করে ফেলেছি। ও উত্তর দেবে কি করে? কি গাধা আমি! মানে বাইরে বেরোলেই তো পারিস, সবসময় ঘরে থাকা কি ঠিক? কল্পনা আমার দিকে তাকিয়েই আছে। আশ্চর্য, ওর মুখে কোনো এক্সপ্রেশন নেই। আমাকে দেখে অবাকও হয়নি। বলতে কেমন লাগছে, আসলে আমি তোর বন্ধু হতে চাই। কথাটা বলে একটা কাগজ ওর ডেস্কে রাখলাম। এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। 9-এ ওঠার পর বাবা আমাকে মোবাইল কিনে দিয়েছে, তো সারাদিনে 1 ঘন্টা অন করার নিয়ম। তোর যদি হোয়াটসঅ্যাপ থাকে আমাকে পিং করিস, কথা হয়। এরপর দৌড়েই ক্লাস থেকে বেরিয়ে এলাম। কথা হবে বলতেই কেমন যেন লাগলো। আমার পুরো অ্যাপিয়ারেন্সটাই কি খুব বোকা বোকা ছিল? কল্পনা কি খারাপ পেল? কিন্তু খারাপ কিছু তো করিনি, বন্ধু হতেই তো চেয়েছি। ওর যদি হোয়াটসঅ্যাপ না থাকে? আমি জেদাজেদি করাতে বাবা মোবাইল কিনে দিয়েছে ঠিকই, কিন্তু ওকে তো নাও দিতে পারে। যা হওয়ার হবে, হাত থেকে তীর বেরিয়ে গেছে। তাছাড়া এই ঘটনা তো ওর বান্ধবীদের বলতেও পারবে না। কাজেই কেউ যখন জানবে না তখন অস্বস্তিরও কিছু নেই। কিন্তু তবু একটা অস্বস্তি থেকেই গেল। যখন কথা বলছিলাম তখন কল্পনার মুখে কোনো এক্সপ্রেশন ছিল না। যারা কথা বলতে পারে না তাদের কি এক্সপ্রেশনও থাকে না? এভাবে আজ অবধি কেউ আমার বন্ধু হয়নি। প্রথম এই মেসেজটা যখন হোয়াটসঅ্যাপে ঝংকার তুলে ঢুকলো তখন সবেমাত্র মোবাইল খুলে অনলাইন হওয়ার অনুমতি পেয়েছি। ঘড়িতে 9:45 বাজে। মেসেজটা পড়ে খুশিতে আমার মুখ ঝলমল করে উঠল। এই তো কথা বলেছে। টেকনোলজির কি অসীম ক্ষমতা, বোবাকেও কথা বলাতে পারে। হ্যাঁ, এটা কথাই তো, কমিউনিকেশন, ভাবের আদান প্রদান। ভাব। ছোটবেলায় আড়ি আর ভাব নিয়ে বিভিন্ন ছড়া শুনেছি। আড়ি আড়ি আড়ি, কাল যাব বাড়ি, পরশু যাব ঘর, হনুমানের ল্যাজ ধরে টানাটানি কর।
আমার হাসি পেয়ে গেল। আচ্ছা, ভাবের ছড়াটা কি যেন ছিল? লিখলাম, যাক, তাহলে কোনো না কোনোভাবে প্রথম হওয়া তো গেল। লেখার সঙ্গে একটা হাসির ইমোজিও জুড়ে দিলাম। ওধার থেকে এবার ভেসে এলো এইচ আর দুটো এম, অর্থাৎ এরকম কেউ লিখলে কনভারসেশন চালিয়ে যাওয়াটা ভীষণ চাপের হয়ে যায়। আমি সেই হাসির ইমোজিটাই আর একবার পাঠিয়ে দিলাম। প্রোফাইল পিকচারে গোলাপ ফুলের ছবি দেওয়া, ইমোজিটা সিন করে রেখে দিয়েছে কল্পনা। রিপ্লাই নেই দেখে দমে গেলাম। তবে কি আমার দেওয়া রিপ্লাইয়ের উচ্ছ্বাস ওর ভালো লাগেনি? সেদিনের পর থেকে টুকটাক করে কথাবার্তা শুরু হলো। বেশি এগোয় না, কিছুক্ষণ পর লিখে ছেড়ে দেয়, নয়তো এক্সপ্রেশনলেস যে ইমোজিটা আছে সেটা পাঠায়। এই ইমোজিটা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। এটার কোন মানে ধরবো? এটা পাঠিয়ে ও কি বলতে চাইছে? ইমোজিগুলো যে বা যারা ডিজাইন করেছে তাদেরকেও প্রশ্নটা করা উচিত। একদিন কল্পনা হঠাৎ লিখল, অনেক কটা হাসির ইমোজি পাঠাতো। ভীষণ অবাক হয়ে গেলাম। এ আবার কিরকম ধরনের কথা? হাসির ইমোজি নিয়েও কি করবে? তবুও কোনো প্রশ্ন না করে যত রকম হাসির ইমোজি আছে সব কটা একসঙ্গে পাঠিয়ে দিলাম। কোনোটা হেসে গড়িয়ে পড়ছে, কোনোটা হাসতে হাসতে চোখ দিয়ে জল পড়ছে, কোনোটা দাঁত কেলাচ্ছে। সিন করেই হঠাৎ অফ হয়ে গেল। আমারও বরাদ্দ সময় ফুরিয়ে যাওয়ায় মোবাইল বন্ধ করে খেতে যেতে হলো। আবার কাল রাতের অপেক্ষা। ভাই, একটা ঘটনা শুন। আমি মামার সঙ্গে গেছি মামি দেখতে। অর্ণবকে কথা শেষ করতে দিল না সৌমেন। কি মামার সঙ্গে গেছিলি মামি দেখতে? হ্যাঁ, সৌমেন সহ আরো যারা ছিল সবাই একসঙ্গে বিটলে ভাবে হেসে উঠল। আরে মামি মানে মামার বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম। মানে তুই তোর মামার মামি ঠিক করতে গেছিলি? বাহ বাহ, তো ঘটকালি কবে থেকে শুরু করলে চাঁদ? গল্পটা শেষ করতে দে না। হ্যাঁ বল না। তো মেয়ের বাড়ি থেকে এক গাদা মিষ্টি ভর্তি প্লেট দিয়েছে। এদিকে বাবা আমাকে বলে দিয়েছিল যে ওখানে গিয়ে কিন্তু একদম আদিকল্পনা করতে নয়। তো আমি সেই পুরোনো স্টাইলে গুলি চালিয়ে দিলাম। ব্যাস। কি করলি? সাপও মারলাম, লাঠিও ভাঙলো না। আমি ওরা গোবেচারা টাইপ হাসি এনে হাত দুটো লম্বা করে এগিয়ে দিয়ে বললাম, হে আবার এসবের কি দরকার ছিল বলে হাত থেকে দুটো প্লেট নিয়ে থামাথামি না করে স্টার্ট করে দিলাম। বলা তো যায় না, এসব বলা যদি দু চারটে টমাটো তুলে রেখে দেয়। সবাই প্রথমে হেসে গড়িয়ে পড়লেও শেষে অর্ণবের মাথায় গাঁটটা দিল। এটা কমন জোকস, আমাদের হাসি পায়নি। কিরে নীরব, তুই হাসছিস না কেন? হ্যাঁ, এ তোর কি হাসি পায়নি তাই তো? জানি এসব ঘাটিয়া জোকসে কি আর তোর হাসি পায় রে? দাঁড়া, তোকে আমি। এই বলে সবাই আমাকে পাকড়াও করে কাতুকুতু দেওয়া শুরু করলো। আমার কাতুকুতু একটু বেশি ওরা জানে, কিন্তু আজ প্রথমবার আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার কোনো কিছুতেই একটুও হাসি পেল না। দিতে দিতে হাঁপিয়ে গিয়ে যখন আমাকে হাসাতে পারল না ওরা, তখন রাগের মাথায় গাঁটটা মারতে তাড়া করলো। এবার পালালাম, কিন্তু সবাইকে একসঙ্গে নাস্তানাবুদ করতে পেরেও একটু হাসি পাচ্ছে না আমার। আমি হাসছি না কেন? না, এটা ঠিক হলো না। আমি হাসতে পারছি না কেন? আজ স্কুলে আসিসনি যে? মেসেজের পিং শব্দটা মোবাইলে ভাইব্রেট করে ঢুকতেই ফেসবুক ছেড়ে হোয়াটসঅ্যাপে চলে এলাম। কল্পনা লিখেছে, আমি টাইপ করলাম, শরীরটা ভালো ছিল না রে আজকে। সাথে একটা মুখ ভাড়ের ইমোজি জুড়ে সেন্ড বাটনে চাপ দিলাম। সেকেন্ডের কয়েক ভাগের মধ্যেই নীল দুটো টিক পড়ে গেল। ওয়াও, ওকে এই চ্যাট বক্সেই বসে আছে নাকি? ওধার থেকে টাইপিং দেখাচ্ছে। উত্তেজনায় আমি অন্য কোথাও গেলাম না। কি হয়েছে? কিছু না, সামান্য লেগেছে। ওদিক থেকে কিছুক্ষণ চুপ, তারপর ভেসে এলো, ডাক্তার দেখাসনি?
এই সামান্য ব্যাপারে ডাক্তার দেখাবো? হাসি পেতে গিয়েও পেল না আমার। আশ্চর্য তো, হাসি পেল না কেন? আমার দিক থেকে কোনো রিপ্লাই নেই দেখে কল্পনা এবার লিখল, সাবধানে থাক, আর তোর সব দুঃখগুলো আমার ইমোজি করে পাঠিয়ে দে তো। মেসেজটার সঙ্গে কতগুলো হাসির ইমোজি পাঠালো মেয়েটা। আমি এবার দারুণ অবাক হলাম। এর আগে কোনোদিন কল্পনা ওই এক্সপ্রেশনলেস ইমোজি ছাড়া আর কোনো ইমোজি ব্যবহার করেনি। ভেবেছিলাম ও বোধহয় ইমোজির ব্যাপারটা এখনো ভালো করে জানে না। তাড়াতাড়ি ইমোজির স্টোরে গিয়ে যত রকম দুঃখের ইমোজি আছে সব কটা পাঠালাম ওকে। উত্তরে ও বড় একটা স্মাইলি পাঠিয়ে রেখে দিল। স্কুলে কল্পনার ধারে কাছেও যাই না। অন্যান্য ছেলেরা যেমন ওর সাথে সেভাবে মেশে না, আমিও তাই। তবে এই রাত 10টার দিকে কিন্তু প্রায় রোজই ওর সাথে আমার দু একটা কথা হয়। আমি অন্য ছেলেদের মতো না, আমার ওকে ভালো লাগে। বোবা হলে কি মানুষ কথা বলতে পারে না? এই তো দিব্যি ওর সাথে কত কথা বলি আমি। নীরব চৌধুরী ক্লাসে আছে? ঘণ্টা কাকু আমাদের ক্লাস 9-এর রুমে ঢুকে অঙ্কের কড়া টিচার সত্যব্রত স্যারকে জিজ্ঞেস করলেন। অবাক হলাম, আমাকে কি দরকার? সত্যব্রত স্যার আমার দিকে তাকিয়ে উঠে দাঁড়াতে বললেন। ক্লাসের সবাই এখন আমার দিকে তাকিয়ে। তোমার বাড়ি থেকে লোক এসেছে, ব্যাগ গুছিয়ে নাও, তোমাকে বাড়ি যেতে হবে। ঘণ্টা কাকুর এই কথায় আমি যার পর নাই বিস্মিত হলাম। বাড়ির লোক কেন এসেছে এখন? সব বন্ধুদের জিজ্ঞাসু চোখ পেরিয়ে স্যারকে বলে ক্লাস থেকে বের হয়ে গেলাম। ঘণ্টা কাকু আমার জন্য দাঁড়িয়েছিল। ওর সাথে এগিয়ে গিয়ে দেখি অফিসের সামনে কাকা খুবই বিধ্বস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই ঘণ্টা কাকুকে বললেন, তাহলে ওকে নিয়ে গেলাম। ঘণ্টা কাকু মাথা নাড়াতেই কাকা বললেন, চল। কি হয়েছে বলবে তো? কাকা কোনো কথা না বলে আমাকে প্রায় হাত ধরেই নিয়ে চলল। সেদিনের ঘটনা আমি সারা জীবনেও ভুলব না। কাকা সরাসরি সেন্ট টমাস নার্সিং হোমে নিয়ে এলো আমায়। দেখি বাইরে বাবা, মা, কাকিমা সবাই দাঁড়িয়ে আছেন। সবারই চোখে দুঃখের কালো ছায়া। একটু অবাক হলাম, ব্যাপার কি? বাবা এসে এবার আমার কাঁধে শক্ত করে ধরল। নীরু, মনটাকে শক্ত কর। তোর তোর ঠাম্মা তোর ঠাম্মা আর নেই। বাবা আমাকে শক্ত থাকতে বলে নিজেই ভেঙে পড়লেন কান্নায়। স্বাভাবিক, মায়ের মৃত্যুতে তার ছেলে তো কাঁদবেই। কিন্তু যে ঠাম্মার বুকে পিঠে বড় হয়েছি, যার নয়নের মনি আমি, সেই আমি কিন্তু অস্বাভাবিক রয়ে গেলাম। একটুও দুঃখ হচ্ছে না, একটু কান্না পাচ্ছে না আমার। স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম নার্সিং হোমের পাথর বসানো চকচকে রাস্তায়। সামনের বড় রাস্তা দিয়ে অজস্র গাড়ি ছুটে যাচ্ছে। সবকিছু স্বাভাবিকই চলছে একদম, কিন্তু তার মাঝখানে অস্বাভাবিক একটা ছেলে হয়ে দাঁড়িয়ে আছি আমি। কারণ আমি কাঁদতে পারছি না। কেমন আছিস? আজ অনেক দিন পর অনলাইন হয়েছি। নেট অন করার সাথে সাথে মেসেজটা এসে ঢুকলো, ভালো। ও, এরপরে আর কিছু লেখা যায় না, অন্তত আমি পারি না। সিন করে রেখে দিলাম। মোটামুটি সবাই জানে আমার ঠাম্মা মারা গেছে, কল্পনারও জানার কথা। ও কেন একদিনও আমাকে এই নিয়ে কিছু বলেন?
সব বন্ধুরা যেখানে আমাকে সহানুভূতি জানিয়েছে, মন খারাপ না করতে বলেছে, যদিও আমার একটুও মন খারাপ হয়নি, কান্নাও পাইনি, কিন্তু এটুকু তো সবাই করে। হ্যাঁ, এই সহানুভূতিটা আমি চাই। কল্পনা কেন দেবে না? কেন? আমার মাথা গরম হতে শুরু করলো, খুব রাগ হলো। কতদিন হলো হাসতে পারছি না, আমি কাঁদতে পারছি না। এ কি অসুখ হয়ে গেল আমার? পৃথিবী ফাটানো রাগ উথলে উঠছে এখন। মনে হচ্ছে সব ভেঙে চুড়ে লন্ডভন্ড করে দিই। রাগ করিস না, রাগ করতে হয় না। ঠাম্মারা তো একদিন মারা যাবেই, তাই না? এটা তো স্বাভাবিক, বল। মেসেজটা আসতেই চমকে উঠলাম। ও জানলো কি করে আমি রেগে আছি? এটা কি করে সম্ভব? এবার একটা মুখ ভার করা ইমোজি ভেসে এলো। আমার হাত চলছে না, আমি টাইপ করতে পারছি না, এবং ঠিক যেটা ভেবেছিলাম সেই মেসেজটাই ভেসে এলো এরপর। এই, তোর সব রাগগুলো আমায় দিয়ে দে তো। পাগলের মতো ইমোজি স্টোর খুললাম, তারপর যত রকম রাগের ইমোজি আছে সব ওকে পাঠিয়ে দিলাম। তারপর মোবাইল অফ করে রেখে দিলাম। শান্তি, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। রাগ খুব খারাপ জিনিস, খুব। ঠাম্মা বলতো, গীতায় লেখা আছে রাগ একদম ভালো জিনিস না, মানুষকে ধ্বংস করে দেয়। তিনি থাকলে বলতে পারতাম, দেখো ঠাম্মা, এখন আমার আর কোনো রাগ নেই। তাই ঠাম্মা মারা গেল, অথচ আমাদের নেমন্তন্ন করলি না শ্রাদ্ধে। হ্যাঁ, কতদিন কোনো ভালো নেমন্তন্ন খাইনি সালা। সপ্তর্ষি কথাটা বলতেই ওর উপর ঝাঁপিয়ে পড়ল সৌমেন। মাঠের মাঝখানে শুরু হয়ে গেল ধুমধুমার মারামারি। ধুলো উঠছে ওদের ধস্তাধস্তিতে। সৌমেন আমাকে খুব ভালোবাসে জানি, কিন্তু আজ প্রথম দেখলাম বন্ধুকে বাজে কথা বললে সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। সপ্তর্ষি বি সেকশনের, আমরা এ সেকশন। দুই সেকশনই একে অপরের চির প্রতিদ্বন্দ্বী। পায়ে পা লাগিয়ে ঝগড়া লেগেই থাকে। আর আজ তো সৌমেন ওদেরকে পেটানোর দারুণ সুযোগ পেয়ে গেছে। দেখতে দেখতে ব্যক্তিগত মারপিট সেকশনগত হয়ে গেল। আমাদের দুই সেকশনের সব ছেলেরাই এবার চলে এসেছে। এরা সেই ক্লাস 4 থেকে মারপিট করে আসছে, এখনো বড় হলো না কেউ। আর তাছাড়া আমাকে ওই কথা বলেছে তো কি হয়েছে? আমার তো একটু রাগ হয়নি। আমার এখন আর রাগ হয় না, এখন একটু অবাক লাগে না এসব বিষয়। এই যে হাসি পায় না, কান্না পায় না, রাগ ওঠে না, কিচ্ছু না, এসব তো স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে এত মারামারির কি আছে? দুই সেকশনের সবাইকে টিফিনের পর মাঠে নীল ডাউন করে রাখা হলো। আমিও দলে আছি। মারামারি না করলেও দোষ পুরো সেকশনের ওপর পড়েছে। সব ছেলেরা শাস্তি পাবে, মেয়েদের ক্লাস নেওয়া হবে শুধু। দরজা দিয়ে বেরোনোর সময় এক ঝলক কল্পনার দিকে তাকিয়েছিলাম। দেখি সে হাসছে। আশ্চর্য, এই প্রথম তাকে সামনাসামনি হাসতে দেখলাম। কি সুন্দর লাগছে ওকে দেখতে। আমি ভীষণ অবাক হলাম, সেই সঙ্গে আনন্দও হলো, কিন্তু মুখে কোনো হাসি ফুটল না আমার। তোদের শাস্তি পেতে দেখে আমার যে সে কি হাসি পেয়েছিল। মেসেজটার সঙ্গে এক গাদা হাসির ইমোজি পাঠিয়েছে কল্পনা। আমি কিছুই টাইপ করতে পারছিলাম না। কি উত্তর দেব? এই কথায় হাসবো না কাঁদবো নাকি রাগ করব? কোনো অনুভূতি তো হচ্ছে না আমার। অবশেষে শুধু চোখওয়ালা মুখহীন যে ইমোজিটা আছে সেটা পাঠিয়ে দিলাম। অর্থাৎ কিছুই বলার নেই আমার। আর কি বা বলার থাকতে পারে? ওদিক থেকে আর কোনো মেসেজ এলো না, সিন করে রেখে দিয়েছে। মোবাইল বন্ধ করে খেতে গেলাম। মা বলল, কি রে, এত কম ভাত নিয়েছিস কেন? খেতে ইচ্ছা করছে না মা। অনেক কষ্টে কথাটা বের হলো মুখ দিয়ে। কথা বলতেও ইচ্ছা করছে না। আমার যে কি হয়েছে আমি বুঝতে পারছি না। এইসব অদ্ভুত কথা কি মাকে বলা যায়?
আমার হাসি পাচ্ছে না, কান্না পাচ্ছে না, রাগ উঠছে না, আমার 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 পরদিন ঘুম থেকে উঠে শরীরটা ভীষণ দুর্বল লাগলো। বাথরুমে গেলাম, আয়নায় তাকালাম, দেখলাম নিজেকে। চোখের তলে ডার্ক সার্কেল পড়েছে। চুলে কদিন শ্যাম্পু দেওয়া হয়নি, আজ দিতে হবে, ছুটির দিন। এমন সময় মা চিৎকার করে ডাকলো, নীরু, তোর ফোন এসেছে, একটা মেয়ে কথা বলছে, দেখ তো কে ফোন করলো। ছুটে গেলাম ঘরে। মা ফোনে হাত চাপা দিয়ে চোখ নাচিয়ে বলল, কি রে, নতুন বান্ধবী নাকি? মায়ের চোখে রহস্য ভরা হাসি। আমি কিছুই না বলে মায়ের কাছ থেকে ফোনটা নিলাম। ওধার থেকে একটা অপূর্ব সুন্দর অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। এতটা অবাক জীবনে হয়নি। সবাই বড় হলে অনেক কিছু হয়, আমি কি শুধুই অবাক হব? কিন্তু কোনো কথাই বলতে পারলাম না। আমার ভীষণ ইচ্ছে করছে হ্যালো বলতে। এই যে কি মিরাকেল হয়েছে, এই যে অভাবনীয়, কিন্তু বলতে পারছি না কেন। আমার জিভ একটুও নড়ছে না। আমি প্রাণপণ চেষ্টা চালালাম, কিন্তু আড়ষ্ট জিভ এক চুলও নড়ল না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। শিরদাঁড়া দিয়ে এতদিন ভূতের বইয়ে পড়ে আসা সেই বিখ্যাত বরফের হিম স্রোত সত্যি সত্যি বয়ে নেমে গেল। আতঙ্কে আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। আমি কথা বলতে পারছি না, মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছি না। কিন্তু এর জন্য আমার রাগ হচ্ছে না, হাসি পাচ্ছে না, কান্নাও পাচ্ছে না। সেই এক্সপ্রেশনলেস ইমোজিটার মতো ফোন হাতে দাঁড়িয়ে আছি শুধু। হ্যালো নীরব, চিনতে পারছিস? আমি কল্পনা বলছি, কল্পনা চক্রবর্তী। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল কৌশিক, তমাল, নীল, বর্ণিশা ও মৌপিয়া। শব্দগ্রহণে রিম্পা, আবহ ও স্পেশাল এফেক্টে সায়ন। শুনছিলেন রঙ্গন রায়ের কাহিনী ইমোজি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।